সত্যি বউ, আজকে পুরো কাঁপিয়ে দিয়েছো। কেন স্বামী? আরে বাবা, এমএলএর কাছ থেকে যে এত তাড়াতাড়ি এইভাবে মাপ পাবো তা কোনোদিন ভাবতেই পারিনি। শোনো, স্কুল ভোটে একবার আমি দাঁড়াইছিলাম, বুঝতে পারিস? ওহো, তার জন্য মানে তুমি এত সব নিয়ম কানুন জানো? ওই একটু একটু। কিভাবে যে বাঁচালে তা আমি কোনোদিন ভাবতেও পারিনি। শোনো, ওই তোমার আগের দুটো বউর মতন না যে বলবো সারাদিন আমার নামে সম্পত্তি লিখে দাও, আমার নামে সম্পত্তি লিখে দাও। ওইসব তালের ভিতরে আমি নাই। তোমারও যা আমারও তাই, তা আবার কি, তোমার নামে থাকুক আমার নামে থাকুক, তাই কিনা? সত্যি বললি হবে না, তুমি হচ্ছে আমার সেই আদরের বউ। মোটামুটি প্রথমবার যদি তোমার সাথে বিয়ে হতো না, তাহলে আর আমার এই চরিত্রে দাগ লাগতো না যে দুইবার বিয়ে হয়েছে। কি আর করা যাবে, সব হচ্ছে কপাল। বলছি আজকে তুমি একদম কাজ করবে না, বুঝতে পারছো? সব কাজ আমি করবো, যেভাবে পারি রান্না বান্না করে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। ফুটো, ও ফুটো, বাড়ি আছো নাকি? তো স্যারের আওয়াজ কি আছে স্বামী? হ্যাঁ স্যার, ভিতরে আছি। বলছি কি হাগু, ফুটো কোথায় গেছে? দেখছি না যে। ওই তো একটু শহরের দিকে গেছে, কেন? ওই পাদুকে অ্যাডমিশন করাতে। ও, বলছি ওটাকে চিনতে পারছি না যে। হ্যাঁ, আপনাদের নতুন বৌমা। এই যা হাগু, আবার বিয়ে করেছো? ওই স্যার, হ্যাঁ, এটা আর কি মোটামুটি দেখে শুনেই হয়েছে বিয়ে। এটা জোর করে বিয়েটি হয়নি স্যার, ওতে কোনো সমস্যা নেই। আপনি স্যার দুটো করেছেন, আমি তিনটে, এই আর কি একের ডিফারেন্স। তা ভালো, তো বিয়ে ডাকলে টাকলে না তো? স্যার এটা মানে আর কি ঘপাত করে বিয়ে হয়ে গেছে, কাউরে জানাইনি। আর এই ব্রাহ্মণ পণ্ডিত লাগেনি, ডাইরেক্ট এই মন্দিরতে বিয়ে করে আইছি। ভালো করিছো। তো কালকে বিকেলবেলা বুঝছো, আমার ছেলের অন্নপ্রাশন, সবাই নিয়ে এসো কিন্তু। আচ্ছা, আসবো ওখানে। হ্যাঁ বৌমা, তোমার তো আসতেই হবে। ঠিক আছে স্যার, আমরা চলে আসবানি। ফুটো, ঢ্যাবনা ব্যাবনা সবাইকে নিয়ে আসো। ওরা যদি বাড়ি আসে স্যার তাহলে নিয়ে আসবানি, আর যদি না আসে তাহলে আমরা দুইজনই আসবানি। কেন, কতদিন লাগবে? কে জানে স্যার, হ্যাঁ এখনো কথাবার্তা হয়নি। নতুন একটা মানে কোথায় একটা সংস্থায় না কোথায় একটা কোচিং অ্যাডমিশন করতে গেছে। আচ্ছা, দেখি ফুটোরে ফোন করে বলে দেবানি। ও ফোন মন কিছু নেয়নি স্যার, বাড়ি রেখে গেছে। ঠিক আছে, চলে আসলি পরে নিয়ে আসো, নাহলে দুইজনে এসো। আচ্ছা স্যার। আসি তাহলে, হ্যাঁ, অনেক কাজ বাজ আছে। ঠিক আছে স্যার, বলছি স্যার একটু চা খেয়ে গেলে হতো না? হ্যাঁ, এখন সময় নেই, অনেক কাজ বাজ একারই সামলাতে হবে। ফুটো থাকলে একটু আমার হেল্প হতো। আসলে পাঠিয়ে দেবো স্যার। আচ্ছা। বলছি মালটা কে? আরে স্কুলের হেডমাস্টার, বুঝতে পারিস? পাদু আগে এনার স্কুলে পড়তো। দুটো বিয়ে করেছে? আর বলে না, দুটো তো আমরাই দিছি। প্রথমটা ভারী দজ্জাল ছিল, আমার দুটো বউ যেরকম সেরকম দজ্জাল। হ্যাঁ, তারপরেরটা মোটামুটি এই তোমার থেকে একটু মানে বুদ্ধি কম, কিন্তু মোটামুটি ভালো। কেন আমার বুদ্ধি বেশি? খালি বুদ্ধি, তোমার তো পুরো একদম ঘাটে ঘাটে বুদ্ধি ভরা। যাও যাও, কথা না বলে আমার জন্য কিছু নিয়ে এসো খাবার। আচ্ছা। বুঝবি কি রে হাগু, তোর বিষয় সম্পত্তি সব আমি উপভোগ করবো। যেদিন তোর টাকা পয়সা শেষ, মাজায় লাথি মেরে আমি চলে যাবো। ওদের মতন ক্যাবলাগিরি করবো না। আমার নামে করে দাও, আমার নামে করে দাও। তুই নিজের ইচ্ছে আমার নামে করে দিবি, আমি কোনোদিন বলবো না আমার নামে করে দাও। এমন পেশাতে ফেলবো, তুই নিজের ইচ্ছে আমার নামে করে দিতে বাধ্য হবি। বলছি তোমাদের সঙ্গে কথা ছিল। তোদের সাথে আমাদের কোনো কথা নাই। না না, কথাটা শুনলে তোমাদেরই লাভ হতো। লাভ অনেকবার হয়েছে, ব্রেকআপও হয়ে গেছে। ও লাভের কথা বলা হচ্ছে না, টাকা পয়সার লাভ। টাকা পয়সা আমাকে কপালে নাই, খালি খালি লাফালাফি করে কোনো লাভ নাই। এর জন্য দিন আনি দিন খাই, এটাই ভালো আছে। বলছি হাগুর সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ বাটোয়ারা করে নিতাম আমরা মিলে। হ্যাঁ হ্যাঁ, হাগুর সম্পত্তি মানে ওই যে ফুটোর নামে 4 কাঠা জমি ছিল না, সত্যি ওটা ছিল। ওটা হাগুর নামে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। যদি তোমরা চাও তাহলে এই 4 কাঠা জমি তোমাদের আমি দিয়ে দিতে পারি। এমন কথা বলতেছিস, জমি মানে তোর নামে রেজিস্ট্রি করা? না না, আমরা 4 জনে যদি প্ল্যানিং করি না, হাগুর বউকে জব্দ করতে পারি। কেন, হাগুর বউকে ইংলিশ মিডিয়ামের ছাত্রী নাকি? ছাত্রী মানে এমএলএ বাবুকে ভয় পেয়ে দিয়েছে। কস কি? হ্যাঁ সত্যি কথা, এমএলএ বাবু তো এই প্রথমবার ভয় পেয়েছে। তাহলে তো মালটার দাপট আছে বললি হবে না। এমএলএ বাবুরই একটা উল্টো পাল্টা কেসে ফাঁসাই দেবে এই বলে ভয় দেখাইছে। বলছি আমরা তোদের সাহায্য করে কি করবো, আমাদের কত টাকা দিবি? শোনো, কোনো চিটিংবাজি না, যে টাকা উদ্ধার হবে 5 জনের ভিতরে ভাগ করে নেওয়া হবে। 5 জন মানে আমরা তো এখানে 4 জন আছি, আরেকজন এমএলএ বাবু। এমএলএ বাবুর সাপোর্ট ছাড়া এই কাজটা করা কোনো মতেই সম্ভব হবে না। এমএলএ বাবু সাথ দেবে আমাদের? দেবে মানে এমএলএ বাবুর সাথে আমাদের কথাবার্তা সব হয়ে গেছে। বলিছে আমি উপর দিয়ে তোমাদের সাপোর্ট করতে পারবো না, কিন্তু তোমাদের পিছনে আমি সাপোর্ট করতে পারবো। আমাদের কি করতে হবে, কি না হবে সেটা এমএলএ বাবু আমাদের ডেকেছে। বিকেলবেলা একটা মিটিং হবে ছোট্ট করে, বুঝতে পেরেছো? সেখানে আলোচনা হবে। দেখো, চিটিংবাজি যদি না করো, সত্যি যদি আমাদের টাকা পয়সা দাও, তাহলে আমরা রাজি আছি। নয়তো আমরা এই যে এখন গুড়ির ব্যবসা ছাড়িয়ে আমরা এখন এই লঙ্কার ব্যবসা শুরু করেছি, এতেও মোটামুটি লাভ হচ্ছে, সংসার চলে যাচ্ছে। বলছি শোনো বোন, লঙ্কা বেচে তো জীবন চলবে না। এদিকে হাগু এই ফুটোরে ঢ্যাবনারে বাড়ি থেকে তাড়াই দিয়েছে, জানো তো? শুনেছি। তোমার বর এত বছর এই মোটামুটি হাগুর গোলামি করলো, সবকিছু করলো, এখন দেখিছো তাড়াই দিল বাড়ির থেকে, ফুটো করিয়েও দেয়নি। ও খাই পড়ালে তাড়াই দেয় ভালো। হ্যাঁ, দুটো মরে না কেন, ও হচ্ছে মানে একটা ঝামেলা একদম, মানে কি যেন শরীরে একটা ঘা ফোড়া ফুনছিলি কিরকম চুনচুন করে ব্যথা করে না, সেই দুটো হচ্ছে ওই শয়তান। ও চলে গেছে না, ভালো করেছে। সে তো বুঝলাম, কিন্তু টাকা পয়সা দরকার কি না? হ্যাঁ, সারা জীবন লঙ্কা বেচে কি সংসার চালাতে পারবা? ঠিক আছে, আমরা রাজি আছি।
কিন্তু কোনো চিটিংবাজি করলে আমরা সেই সময় কিন্তু কাজ ছেড়ে দেবো। না না, কোনো চিটিংবাজি হবে না। আমাদের ভিতরে সব একতা না হলে পারে জিততে পারবো না, বুঝতে পেরেছো? কোথা থেকে কোন উড়ে এসে জুড়ে বসেছে ওই মহিলা, একাই সব আত্মসাৎ করে নেবে, বুঝতে পারিস? হাগু টেরও পাবে না, হাগুর রক্ত পুরো চুষে খেয়ে ফেলাই দেবে। ঠিক আছে, কয়টার সময় মিটিং? এই তো 5টার দিকে মিটিং। যাওয়ার সময় ডাক দিও, আসবানি। আচ্ছা, বলছি কি তাহলে আর আমরা যখন মিলামেশা করেই ফেলেছি, তাহলে আর ওই আলাদা আলাদা রান্না করে কি লাভ? একসাথে রান্না করলে খরচাও কম, গ্যাসও কম, আর সবকিছু ভালো হয়। শোনো, যেসব জিনিসপত্র লাগবে সব অর্ধেক অর্ধেক ভাগাভাগি হবে। আচ্ছা, আমরা রাজি আছি। ঠিক আছে, তাহলে দুটো উনুন জ্বালায় কি দরকার, এক জায়গায় খাওয়া দাওয়া হোক। ধন্যবাদ। ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ভালোভাবে চলবা। প্যাচ মোড়াইছো কি আমাদের রাস্তা আমরা দেখে নেবো। না না, এখন প্যাচ মোড়ানোর জায়গা নেই তো, দেয়ালে পিঠ থেকে গেছে, কিচ্ছু করার নেই। এক আমাদের হতেই হবে, নাই তো আমরা ফুটো করিও পাবো না। আমাদের যা বুদ্ধি, আর ঝুমা তোমার বুদ্ধি, এই সবার বুদ্ধি যদি একসাথে এক হয় না, ও মহিলা পারবে না, গ্যারেন্টি বলে দিচ্ছি। ঠিক আছে, একটা ট্রাই করে দেখা যাক। চলো তাহলে 4 জনে মিলে পার্টি করি, চলো। কি পাদু, এটাই তো মনে হচ্ছে ভারত কোচিং। হ্যাঁ কাকা, এসে গেছি। যাক বাবা, বেশি দূর না, তাহলে ওই কাকার বাড়িতে হাঁটেও আসা যাবে, কোনো সমস্যা নেই। বলছি কোচিং সামনে কোনো চার দোকান নেই, ভাবতেছি এখানে একটা চার দোকান খুললে কেমন হয়? পারমিশন কি দেবে? আরে বাবা, আগে অ্যাডমিশনের ব্যবস্থা করা যাক, তারপরে চার দোকান ফার দোকান দেখা যাবে। ঠিক বলিছে, ভাইপোর কথা মতন কাজ করতে হবে। ফুটোদা, তুমি তোমার স্কিম খোঁজো। ওরে স্কিম না খুঁজলে হবে? হাতে নাই পয়সা করি, কি করে দেবো ঘর ভাড়া, কি করে খাবো, কি করে ডান্স করবো? হ্যাঁ, বুঝতে পারিস না? বলছি কি কারা তোরা, হাই তোরা? এই কোচিং এ ভর্তি হবো তাই আইসি। বলছি তোমার তো বয়স গেছে কোচিং এ ভর্তি হওয়ার। আপনি কি করে বুঝলেন যে আমি কোচিং ভর্তি হব না? আসলে হ্যাঁ, বলছি কি আমি ভর্তি হব। ও তাই, চলো ভিতরে চলো। বলছি আপনার পরিচয়? আমি হচ্ছে এই কোচিং এর মেইন হেড। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, আপনার নামটা জানতে পারি? আমার নাম হচ্ছে ডিজে কোচিং। বাবা, আপনার নামে তো তাল আছে। আসো আসো, ভিতরে এসে কথা হবে। চলেন স্যার। শুনেছি আপনাদের কোচিং নাকি বিশাল সুন্দর পড়ানো হয়। খালি সুন্দর, পুরো নেচে নেচে পড়ানো হয়। ডিজে কোচিং নাম খালি খালি, একদম বিদেশ থেকে লোক আসে এখানে পড়াশোনা করতে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি শুনেছি যাদের মাথায় চুল নেই তারা নাকি বেশি বুদ্ধিমান হয়। অনেক হাসালে তোমরা। চলো চলো ভিতরে আসো। বলছি কি স্যার, এখানে ফিস কেমন কি? শোনো, এখন তোমার প্রিপারেশন কিরকম হবে তার উপরে ডিপেন্ড করে। কমের ভিতরে ভালো, কিরকম হবে স্যার? আরে ফুটোদা, হ্যাঁ কি তরি তরকারি কিনতেছে নাকি কমের ভিতরে ভালো? এইসব বুঝি না আমরা, কথাবার্তা চুপচাপ থাকো, দেখো কি বলে। কমের ভিতরে ভালো মানে বুঝতে পারলাম না। স্যার কোর্সের কথা বলছে, যে কম টাকার ভিতরে ভালো পড়াশোনা হবে। শোনো, এখানে অন্যান্য কোচিং এর তুলনায় একটু পয়সা বেশি, কিন্তু একদম রেজাল্ট টাকা টাক। এখানে সব মোটামুটি ভারতবর্ষের এই প্রান্ত ও প্রান্ত থেকে লোক আসে শুধুমাত্র এই কোচিং সেন্টারে অ্যাডমিশন করার জন্য। তো মোটামুটি সব সিট ফুল হয়ে গেছে, একটা দুটো খালি আছে, তোমার ব্যবস্থা করে দিতে পারি। বলছি স্যার, হ্যাঁ, টাকা কিরকম কি লাগবে? শোনো, অ্যাডমিশন ফি 1.5 লাখ টাকা। এত টাকা দিয়ে আপনারা করেন কি? মনে হয় সুদি খাটায়। বলছি কি, হ্যাঁ আমাদের কাছে তো এখন মোটামুটি টাকা পয়সা নেই। হ্যাঁ, তা কি করে কি হবে? দেখো, সে কথা তো বললে হবে না, রুল ইজ রুল। বলছি এত টাকা আমরা একবারে দেবো কি করে? শোনো, তার জন্য স্কিম আছে, বুঝতে পেরেছো? কিরকম স্কিম? প্রত্যেক 3 মাসে টাকা দিতে হবে, 60 হাজার টাকা করে। 360-এ 60 120 আর 60 180, মানে 1,80,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, কিস্তিতে দিলে একটু বেশি পড়বে। বলছি কাকা, চলো কোনো সস্তা কোচিং দেখি। শোন ভাইপো, ড্যান্স হবে তো এই কোচিংই হবে। বলছি কি স্যার, আমরা গরিব মানুষ, আমাদের উপর একটু দয়া করেন, আমরা এই কিস্তিতেই দেবো। কিন্তু এই 180 না নিয়ে আপনি এক কাজ করেন, 160 নেন, 10,000 টাকা বেশি নেন। আমরা দিন মজুরি করি, অত টাকা কোথায় পাবো? দেখো, এটা তো আমার রুল না, এটা এখানে রুল। স্যার আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে এই গরিব মানুষটার ভালো হয়ে যায়। অনেক দূর থেকে স্যার আপনাদের নাম শুনে আসছি। হ্যাঁ, আমার ভাইপো যদি এখান থেকে পড়াশোনা করে ভালো চাকরি পায় না, হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই মোটামুটি কোচিংয়ে লোক ধরবে না, এত লোক আমি ভর্তি করে দেবো। দেখো, এটা তো এখন সম্ভব না, তোমরা যেভাবে বলছো। শোনেন স্যার, আমি যদি আরো 2-3 জন কাস্টমার ঢোকাই দিতে পারি তাহলে আমাদের ডিসকাউন্ট হবে না? বাবা, খুব ভালো কথা বলেছো। এরকম একটা স্কিম আছে আমাদের ভিতরে, একটা স্টুডেন্ট যদি ঢুকাতে পারো 10,000 টাকা ডিসকাউন্ট। আর যদি আমি 20 জন স্টুডেন্ট ঢুকাই দিই তাহলে? তাহলে তো উল্টে তোমরা আরো টাকা পাবা। মানে এই টিউশন ফ্রি হয়ে যাবে? একদম। তাহলে স্যার টেনশন নেবেন না স্যার, আমাদের কাছে এখন টাকা নেই, কিন্তু 1 সপ্তাহের ভিতরে আপনি মোটামুটি 2-3টে স্টুডেন্ট পাবেন বলে দিচ্ছি। কি করে? আমি এই মোড়ের মাথায় একটা চার দোকান খুলবো, আর যত মোটামুটি লোকজন আসবে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করে করে আমার থ্রুতে আপনাদের এই মোটামুটি কোচিং সেন্টারে অ্যাডমিশন করাবো। সত্যি তুমি পারবে? কি যে বলেন স্যার, আমরা সব ইম্পসিবলটা পসিবল করা মানুষ। হ্যাঁ স্যার, আমার কাকারা পারবে, ট্যালেন্ট আছে বললে হবে না। কি বলছো? স্যার আমরা ট্রেনে হকারি করা মানুষ, ট্রেনে যে জিনিস মানুষ কেনবে না তারা জোর করে কেনাই, খালি কথা বিক্রি করে, বুঝতে পারছেন? আর আপনাদের টিউশন যেহেতু ভালো, কোনো সমস্যা নেই, তাহলে মোটামুটি লোকজনেরও কোনো লস হবে না, আর আপনাদের স্টুডেন্টও বেড়ে যাবে। বাবা, তোমার কথা শুনে তো আমার খুব আগ্রহ জাগলো। আর বলছি স্যার, হ্যাঁ আপনি যদি বলেন না স্যার, আপনার এই মোটামুটি পার্ট টাইম সময় আপনাদের এই মোটামুটি কোচিং এর সামনে আমি এই ওয়াচম্যান হয়ে যাব। যতই যা করো, প্রথমে তো 50 তোমাদের জমা করতেই হবে। তাহলে এক কাজ করেন স্যার, আমাদের প্রতি যখন আপনার বিশ্বাস নাই, মাত্র 1 সপ্তাহ সময় দেন। 1 সপ্তাহের ভিতরে আমি 3টে যদি আপনার স্টুডেন্ট দিই, তখন তো আমার উপর ভরসা করবেন।
হ্যাঁ হ্যাঁ, না করার কি হলো? তাহলে আপাতত হ্যাঁ আমার ভাইপো আপনাদের কোচিংয়ে জয়েন হবে না, ওই আর কি মোটামুটি 7 দিন পরেতেই জয়েন হবে। এমনি সিটটা ধরে রাখেন, 7 দিনের ভিতরে আপনার স্টুডেন্ট দেবো, আর টাকা পয়সাও যা পারি দেবো। এখন আপাতত আমাদের হাত পুরো খালি, কিচ্ছু নেই। গ্রামগঞ্জেতে শুধু আপনাদের নাম শুনে চলে আইছি, বাস ভাড়া কয় টাকা ছিল সেই নিয়ে আইছি, আর কিচ্ছু নেই। সত্যি বলছি স্যার, একটু দয়া করেন। সত্যি পড়ার প্রতি যে এত ইন্টারেস্ট আমি জীবনে দেখিনি। স্যার আমাদের জীবনের লক্ষ্য আমার ভাইপোরে মানুষ করাবো। তা তোমার ভাইপো হয়? হ্যাঁ। বলছি তোমার ভাইপোর বাবা কোথায়? মারা গেছে করোনার সময়। এ বাবা বাবা, হ্যাঁ, এত দুঃখ যন্ত্রণা আর কি বলবো। স্যার অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি, এই বাপ মারা ছেলেটারে ফেরত দেবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি। শোনো, তোমাদের আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। তোমরা এত আগ্রহ দেখাচ্ছ তো 1 সপ্তাহের ভিতরে 50,000 টাকা জমা করো, নাহলে 5টা স্টুডেন্ট ঢোকাও, ঠিক আছে? হ্যাঁ একদম স্যার। স্যার এই বাপ মারা ছেলেটার উপর একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ একদম একদম, এখানে প্রত্যেকটা ছেলেপেলের উপরে নজর রাখা হয়, বুঝতে পেরেছো? আর বলছি হোস্টেল হোস্টেল কি ওইসবের ব্যাপারে কিছু ভেবেছো? হোস্টেল করতে গেলে স্যার কিরকম টাকা? শোনো, হোস্টেলে প্রায় 1 বছর 1.5 লাখ টাকা খরচা। না না স্যার, আমরা বাইরে রুম ফুম দেখে নেবো। আমরা গরিব ঘরের মানুষ, অত টাকা আমরা দিতে পারবো না। আমরা যে করে হোক মোটামুটি ম্যানেজ করে নেবো। তাহলে ঠিক আছে, আর এখান থেকে যত ফ্যাসিলিটি যত কিছু দেওয়া যায় আমি চেষ্টা করব। বলছি স্টুডেন্ট কেমন? স্টুডেন্টের কথা আর কি বলবো স্যার, 2-4 দিন গেলে আপনি টের পাবেন। তুখোর তুখোর একদম তিরির আগার মতন। তাই নাকি? তাহলে তো খুব ভালো। সবাই একে দেখে অনেক মোটামুটি আগ্রহ হবে যে গ্রামের ছেলে এসে শহরে এসে কি করে পড়াশোনা করছে। বলছি স্যার কোনো ত্রুটি রাখবো আমার ভাইপোর উপরে। আমাদের জীবনের একটাই লক্ষ্য আমার ভাইপোকে মানুষ করা। শোনো, ও নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। মোটামুটি তোমরা যে স্টুডেন্ট ঢোকানোর ব্যবস্থা করো, বাকি সব আমি দেখে নেব। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন আমি আসি, কালকে সকাল থেকে কিন্তু ক্লাস শুরু হবে, ঠিক আছে? বলছি স্যার আজকে থেকে হবে না? আজকে অনেক দূর থেকে আসছো, ঘরটার এখনো ভাড়া টাড়া করোনি, করো আজকে কাজ বাজ, কালকে থেকে শুরু হবে। আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর 1 সপ্তাহের ভিতরে দেখেন কিরকম লোক পাঠাই আপনার কাছে। ওকে ওকে। আছি তাহলে স্যার, ভালো থাকবেন স্যার। আর এখানে চার দোকান খুলে পরে মাঝে মাঝে আসবেন স্যার, চা খেতে, লোকের সাথে পরিচয় করাই দেবো। আচ্ছা ঠিক আছে, তোমরা করো তো। বলছি কি স্যার, ওই আপনার ওই মোটামুটি রাস্তার ওই পাশে ভালো একটা প্লেস দেখেছি, ওইখানে যদি একটা চার দোকানের টপরি লাগাতে দেন তাহলে কিন্তু ভালো হয় স্যার। আপনাদের কোনো লোকসান হবে না, কোনো নোংরা হবে না, সব ডাস্টবিন রাখবো, সব ওখানে ফেলবে, আর লোক খালি ভরে ভরে আপনার এই কোচিং সেন্টারে পাঠাবো। সারাদিন আপনার এই কোচিং সেন্টারে অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকবে নিজেদের মুখী। এই ব্যাপারে একটু ভেবে বলছি, আমাদের এখানে সেক্রেটারি আছে তো, তার সাথে কথাবার্তা বলে বলবো। স্যার ভাববেন আপনাদেরই লাভ, বুঝতে পেরেছেন? ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট, আর পাদু যখন ভালো রেজাল্ট করবে না, লোক একদম লাইন দিয়ে ঢুকবে, টাকা রাখার জায়গা পাবেন না, সকালে দুপুরে রাত্রি 3টে 4টে ব্যাচ করতে হবে পড়াশোনার। আইডিয়াটা খারাপ দাওনি। আর আমাদের ভাইপো যা স্টুডেন্ট, আপনি খালি দেখবেন, হ্যাঁ মোটামুটি প্রশ্ন বলার আগে উত্তর রেডি। তাহলে তো খুব ভালোই হবে। আসি স্যার। আচ্ছা, সত্যি গ্রাম ঘরের থেকে বাপমারা ছেলেটা পড়াশোনার জন্য শহরে আইছে, কি কষ্টই না করে। আর আমার ছেলেটা সারাদিন পাবজি খেলবে, মালটারে ব্যালন দিয়ে বাড়ানোর দরকার। দেখি সেক্রেটারির সাথে কথা বলি, দেখি চার দোকানটা যদি ওখানে খোলে তাহলে লোকজনেরও আড্ডাও হবে, আর আমাদের মোটামুটি এখানে অ্যাডভার্টাইজমেন্টও হবে ফ্রিতে। গ্রামের থেকে ছেলে পেলে আসে তো, এদের কথা দাম আছে, এরা সবসময় চেষ্টা করবে লোকজন আমাদের এই মোটামুটি কোচিং সেন্টারে আনানোর জন্য। যাই দেখি, সুবোধবাবুর সাথে কথা বলি দেখি। বলছি কি ওই ঢ্যামনা, তখন ওই মাস্টারদের এরকম একটা কথা বললি, কথাটা ঠিক বললিস? কোন কথা বললি না? বাপ মারা ছেলে, করোনার সময় বাপ মারা গেছে। আরে মাঝে মাঝে মিথ্যে কথা না বললি কাজ হয় না। এখন আমাদের কাছে পয়সা করে কিচ্ছু নাই, এখন ইমোশনাল কথাবার্তা না বললি 1 সপ্তাহ সময় দিত না কি বলো? সেই সব তো ঠিক আছে, কিন্তু জেল যন্ত্র হাগুদারে মারিয়ে দিলি। ওরে বাবা, হাগুদার বউরা যা মিথ্যে কথা বলে তার সামনে তো কিচ্ছু না, ছোট একটা মিথ্যে কথা বলেছি। বলছি যদি কোনদিন হাগুদা আসে তখন ও তখন পাতালো ভাই, হ্যাঁ ও একটা না একটা বলে দেবো। আসিস সত্যি দেব না, ওসব কথা ছাড়ো, এখন রুম খোঁজো। এই তো ওই কাকার বাড়ির সামনে একটু বসে নি এখানে। দেখিস হাগুদা কিরকম মানুষ, একটা ফোন তাই করলো না। ফোন কি করবে, ফোন বাড়ি রাখিয়েছি। ফোন বাড়ি রাখিয়েছো কেন? কোনো যোগাযোগ নাই, দরকার নাই। টাকা চাইলাম, টাকা দিতে পারলো না, তখন ফোনের সাথে কি সম্পর্ক? ঠিক বলিস কাকা, বাড়ি আর যাওয়া যায় নাই, মানুষের মতন মানুষ হয় তখন যাবো বাড়ি। আরো বাড়ি না থাকা ভালোই হয়েছে, এখন ডেলি গন্ডগোল খ্যাসকেসি, আর যে নতুন বউটা আইছে না, ও ভারী ডেঞ্জার। আমারে আর ঢেবলারে দিয়ে খাটাইয়ে পুরো একদম কয়লা বানাই দিত। তুমি কয়লার কথা বলতেছো? যে কয়বার বাজারে পাঠাইছে প্রথম দিনই আমার ব্লাড প্রেশার 10 কমিয়ে গেছে, বুঝতে পারিস? তুই চেক করে দেখেছিস? দেখা লাগে নাকি? আমি সব বুঝতে পারি। বলছি চলো এখন দেখি ঘরটা পাওয়া যায় কিনা, চল। বলছি কি সামনে যে বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ ওটা। এখন ভালোই ভালোই ঘরটা পেয়ে গেলি, কোনো ঝামেলা নাই। রুম দেখে নাও। বলছি একটু ঘরে এত লোক থাকা যায়? দেখো সিটির পরে এতটুকু রুমই পাওয়া যায়, এর থেকে বড় নিতে গেলে অনেক টাকার দরকার, পারবা দিতে? এটার ভাড়া কত দিতে হবে? 2000। বলেন কি? হ্যাঁ তো আমার গ্রামগঞ্জে গরুর ঘরের থেকে বড় হয়। দেখো এখানে একটা জায়গা কিনতে গেলে হিমশিম খেয়ে যেতে হয় মানুষের, বুঝতে পারিস? দেখো তোমাদের ইচ্ছা, অন্য জায়গাও ঘুরে এসে দেখতে পারো। আরে কাকা তোমার পরে বিশ্বাস করে সবকিছু ছাড়িয়ে কেতা কম্বল নিয়ে এই জায়গা ডাইরেক্ট ঢুকেছি, আর কিছু ডিসকাউন্ট করবা না তা কি হয়? দেখো বাবা, সবাই এই টাকা দিচ্ছে, আমার 5টা রুম 3টে ভাড়ায় চলে গেছে, আর এই 2টো খালি আছে, এই একটা পাশের একটা। একটু কম করো, দেখো আমরা গরিব মানুষ, পকেটে 1 টাকাও নাই। কি বলছো?
2-3 মাসের টাকা যে ভাড়া অ্যাডভান্স দিতে হবে। কিচ্ছু করার নেই, আমরা এখন কিচ্ছু দিতে পারবো না। যদি বিশ্বাস করে থাকি দাও দাও, নাহলে আমরা এই যে রাস্তার পাশে ফুটপাতে গিয়ে শুয়ে পড়ি। কি আর করবো কাকা, বুঝতেই তো পারতিস, ছোট্ট ছেলেটা বাপ মারা ছেলে, তারে নিয়ে এই শহরের প্রতি আইছি পড়াশোনা ভালো বলে। আমরা এখন দুজন খাটে কর্মে ছেলেটারে মানুষ করবো, আর তুমি যদি এইটুকু দয়া না করো তা কি করে হয়? কি বলছো, বাপ মারা ছেলে? তাই না তাই কি, এত দুঃখ যন্ত্রণা নিয়ে আইছি কিসের জন্য? আমরা পড়াশোনায় খুব ভালো, বুঝিস, যেখানে পরীক্ষা দেয় সব জায়গায় ফার্স্ট হয়। এর জন্য আমরা ভাবিছি জীবনে আর কি বা আছে, আমাদের ভাই ফোটারে মানুষ করব। আমার একটা ছেলে সারাদিন খাবে আর গরুর মতন ঘুরবে, কোন সময় বাড়ি আসে আর কোন সময় যায় আমি নিজেই টের পাই না। দেখেন কাকা বাবু, একটুখানি যদি সুযোগ দেন এই গরিব ছেলেটা মানুষ হয়ে যায়, সারা জীবন তোমার গুণগান গাইবে। এক কাজ করে নে, তোমরা 1500 টাকা দিয়ে নে, আর মোটামুটি 1 সপ্তাহের ভিতরে দিও, বুঝিছো, কিছু নালে হয় না। সে 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেবানি, কোনো চাপ নাই। তুমি এখন মোটামুটি চেয়েও না, আমাদের কাছে চাওয়া চাই লজ্জা আছে। 200-300 টাকা, তা 2-3 দিন বাজার খরচা না চালালে কি করে হবে? শোনো, পাশে রান্নাঘর আছে, আমাদের রান্নাঘর, যতদিন টাকা পয়সা না হয় ততদিন ওই ঘরে তোমরা আর কি কাজবাজ করো, চালাও, বুঝছো, রান্নাবাড়ি করো। আচ্ছা কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার শোনো, 3টে নিয়ম, এখানে থাকতে গেলে 3টে নিয়ম একদম নিয়মিত পালন করতে হবে। বলেন। প্রথমত, এখানে মদ বিড়ি সিগারেট কিচ্ছু খাওয়া যাবে না। ও আমরা খাইও না, আমরা জীবনে কোনদিন দেখিনি। দ্বিতীয়ত, কোনো মেয়ে ছেলে অ্যালাউ নেই। মাথা খারাপ, মেয়ে ছেলে দেখলে আমাদের শরীরে জ্বর উঠে আসে, ওইসবের তো আমরা দূরেই থাকি, মনে হয় কি করোনা ভাইরাস। তৃতীয়ত, রাত 9টার পরে আসা যাবে না। বলছি কাকা, এইখানে একটু বাধা যে। কেন? ভাবিছি কি এই হোস্টেলের সামনে একটা চার দোকান খুলবো, তা রাত 9টা অবধি চালু না রাখলি পারে, কি করে তোমাদের পয়সা দেবো? এই ছেলেটার পয়সা কি করে চালাবো বলো? ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমার জন্য 10টা করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি মানুষ যে এত কষ্ট করতে পারে তা তোমাদের না দেখলে বুঝতাম না। তোমাদের দেখে মায়া, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা সব আমার একবারে বেরোয় যাচ্ছে। আমাদের জীবনের মিশন হচ্ছে আমাদের ভাই করে মানুষ করা, আর আপনি যেভাবে সাপোর্ট করেছেন আপনার ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না। না না বাবা, আমিও চাই যে তোমরা নিজের পায়ে দাঁড়াও। এত কষ্ট, এত স্ট্রাগল দেখে আমি সহ্য করতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1 সপ্তাহের ভিতরে কিছু না কিছু আপনাকে মোটামুটি অ্যাডভান্স দিয়ে দেবো। আচ্ছা বাবা, তোমাদের উপর দেখেই আমার মায়া দয়া লেগে গেছে, বুঝতে পারিস? নিজের বাড়ি মনে করে থাকো, নোংরা আবর্জনা বেশি করবা না। কি যে বলেন কাকা, একদম টাকা রাখবো। আমি কিন্তু আপনার বাইরান্দা একটু বেশিক্ষণ যাই বসবো, কারণ কি পাদু যখন পড়াশোনা করবে আমি আর ওই ফুটোদা বাইরে থাকবো, বুঝতে পারিস? শোয়ার সময় ঘরের ভিতরে আসবো, এত এই ঘরের ভিতরে চেঁচামেচি করলে ছেলেটা পড়াশোনা করতে পারবে না। ও নিয়ে কোনো চাপ নেই, রাত্রিবেলা আমি খালি থাকি, 3জনে মিলে লুডো খেলতে হবে। তাহলে তো খুব ভালোই হয়। সত্যি তোমরা একদম মাটির মানুষ। আপনি এইভাবে আমাদের উপর একটু আশীর্বাদ করবেন যেন আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। তোমরা যা কষ্ট করতেছো, দাঁড়াবা তো অবশ্যই, কেউ ঠেকাতে পারবে না। একটু মাথায় টেনশন, ছেলেটার ওই যে কোচিং এর ফি অনেক টাকা বলেছে, 1.5 লাখ টাকা। এত টাকা কোথায় পাবো? হাতে একটা পয়সা করে কিচ্ছু নাই। দেখো, সৎ পথে চলো, ভগবান অবশ্যই সাহায্য করবে। সেই ভরসা করেই তো আসছি। তা বলছি, ছেলেটার বাপ মারা গেল, যাওয়ার সময় কিছু বিষয় সম্পত্তি রেখে যায়নি? আর কি বলবো, সে এক দুঃখ যন্ত্রণা ঘটনা। কি হয়েছিল? দুঃখের কথা বলবো কত, যদি বলি মাসেক 1.5 তবুও ফুরবে না আমার দুঃখের যন্ত্রণা। বাবা, খুব সুন্দর গান গাও তো। ছেলেটার মা যখন জন্ম দিছে সেই হসপিটালেই মারা গেছে। ও মা, হে কি কথা! তারপরে বড় হলো, বাপে বিয়ে করলো, তারপরে এই যে করোনার সময় আর বাঁচাতে পারলাম না। এ কি ঘটনা! এই ঘটনা শুনলে পরে তো আমার পাততালেতে জমি সরে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের এত বড় উপকার করেছেন। না না বাবা, তোমাদের উপকার করতে পারছি এটাই আমার বড় সৌভাগ্য। মন তো করতেছে তোমাদের কাছে কোনদিন টাকাই নেবো না, ফ্রিতেই থাকতে দেবো, কিন্তু আমার বউটা আবার ক্যাচর ম্যাচর করে, তো জানতে পারলি আমার এবার খিস্তি খামারি করবে। না না কাকা বাবু, ফ্রিতে আমরা থাকবো না, আপনি দিলেও থাকবো না, যা পারি কিছু দেবো। সত্যি তোমরা যে এত সুন্দর ভালো মানুষ, হ্যাঁ, আমি কোনোদিন ভাবতেও পারিনি। শোনো, আজকে রাত্রি রান্নাবান্না করার দরকার নেই, আমাদের বাড়ি খাওয়া, বুঝতে পারছো? কালকে তো একটু গোছ গাছ করে নাও, তারপর রান্নাবান্না করো। সত্যি কাকা বাবু, আপনার মতন মানুষ আমি জীবনে দেখিনি, অমায়িক, অসাধারণ। হ্যাঁ, আমরা বুঝছেন আপনার বাড়ি ছাড়ে যেদিন চলে যাবো না, 1 কপি ফটো তুলে নিয়ে বাড়ি যাই ফ্রেম করে বান্ধায় রাখবো, এরকম মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। শোনো, এখন থেকে নিজের কাকা বলেই ভাববা, বুঝতে পারছো? কোনো সমস্যা হলে বলো আমার, ঠিক আছে? আমি সব কিছু হ্যান্ডেল করে দেবো। আপনার বাড়ি এসেই প্রথমেই আপনার একটা হেল্প চাইবো, এটা ভালো কথা না। আরে বলো তো তুমি। বলছি ওই যে ঠেলা গাড়ি পাওয়া যায় না, ওটা ঠেলা গাড়ির দরকার, ওর উপরে 4 দোকান লাগাবো। আপাতত বাজেট কম তো, ওই দোকান ফোকান ভাড়া নিতে পারবো না, ঠেলা গাড়ির উপরে 4 দোকান লাগাবো। ও ব্যবস্থা হয়ে যাবে, এই পুরনো যেখানে গোডাউন্সে মাল বিক্রি করে সেখানে গেলে পাওয়া যাবে। এরকম কি দাম নেবে? দামের কথা চিন্তা করো না, টাকা পয়সা সব আমি দেবো, পরবর্তীতে তুমি ফেরত দিও টাকা, মানে ঠিক আছে? টাকা পয়সা ইনকাম করার পরে। কি করছো? আপনার একটা নমস্কার না করে আমি আর পারলাম না। ওটো বাবা, ওটো, তোমায় আমি আশীর্বাদ করছি, জীবনে অনেক বড় হও। এইভাবে চিরজীবন আপনি আমাদের উপর একটু আশীর্বাদ করবেন। বলছি, আমারও একটা তোমাদের কাছে হেল্প চাই। বলেন কাকা বাবু, আমরা জীবন দিয়ে দেবো। জীবন দেওয়া লাগবে না, আমার ছেলেরা বুঝছো একটু বাইরের সঙ্গ লাগিছে, একটু মদ বিড়ি সিগারেট এসব খায়, ওরা একটু কমাতে পারবা তোমরা?
কি যে বলেন কাকা বাবু, ওর সাথে বন্ধুত্ব করে ওর বিড়ি সিগারেট সবকিছু ছাড়াই দেবো। সত্যি আমি ধন্য গো ধন্য, তোমাদের পেয়ে আমি ধন্য। আপনি খালি একবার দেখাই দেন, বাকি কাজ আমার। আর আমি এরকম প্যাঁচ মারে লুঙ্গি দিয়ে ঠাসা দেবো, বিড়ি মিড়ি আর কোনো চালাতেই পারবে না। তাহলে এক কাজ করো, এই ব্যাগ ফাগ রেখে হাত পা ধুয়ে, ঠিক আছে তুমি আসো, আমি গিন্নিরি বলছি ঘরে যা আছে মোটামুটি এখন খেতে দিক, আর রাত্রে তো খাওয়া দাওয়া হবেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জেঠু। থ্যাংক ইউ তো তোমাদের বলার দরকার, এত সুন্দর একটা নিজের পরিবারের মতন একটা মানুষজন পেয়েছি, আমি খুবই আনন্দিত। এতদিন অনেক ভাড়াদার পাইছি, কিন্তু তোমাদের মতন মানুষ আমি পাইনি কোনোদিন। ইয়ার কি দেখলেন, আর কয়দিন যাক, তারপরে একদম নিজের ফ্যামিলি হয়ে যাবে দেখবেন। এখনই হয়ে গেছে। চলো চলো হাত পা ধুয়ে আসো, অনেক জীবনের সাধনা এরকম একটা ভাড়াদার পাইছি, শরীরের বল শক্তি সব বেড়ে গেছে। আমার ছেলের যদি ঠিক করতে পারে তো এরাই পারবে। বলছি ঢ্যাবনা, এই জায়গাটা ওই কথা চিপকাই দিলি? আছে তোমার কাছে টাকা পয়সা আছে 5-10 হাজার টাকা দিয়ার? তাই বলে জ্যান্ত হাগুদারে মারিয়ে দিলি? আরে তুমি চুপ করো, যখন বাঁচানোর সময় হবে তখন আবার টান দিয়ে বাঁচাই দেবো। সত্যি ঢ্যাবনা, তোর আর কি বলবো। আর হাগুদা যা ব্যবহার করিছে, ও বলাই ঠিকই আছে। ঠিক বলি তো কাকা। দেখ রে পাদু, তোর উপরে ভরসা করে আমরা সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন শুধু তোর একটাই লক্ষ্য, ভালো করে পড়াশোনা করবি আর মোটামুটি সমাজের বুক উজ্জ্বল করবি। ও নিয়ে টেনশন করবে না কাকা, তুমি খালি দেখো কি করে পড়াশোনা করি, একদম ফার্স্ট হবো, তোমাদের কথা দিলাম। আর শোন ভাইপো, তোরা আগে তো বলে দিচ্ছি, কোনো মেয়ে ছেলে তোর সাথে বন্ধুত্ব করতে চাইলে একদম করবি না, বুঝতে পারিস? ওদের সবসময় মাথায় কুবুদ্ধি। হ্যাঁ, বুঝতে পেরেছিস? ঠিক বলিস কাকা, আজকের থেকে আমি প্রতিজ্ঞা নিচ্ছি, কোনো মেয়ে ছেলেরে আমার ধারে কাছেও আসতে দেবো না। এমনি যদি প্রশ্ন উত্তর জিজ্ঞেস করে সেটা বলে দিবি, বুঝতে পারিস? নাহলে বলবে কি গ্রামের ছেলে দেখো ঘ্যাম দেখাচ্ছে, কিন্তু এইসব ক্লোজ ফ্রেন্ড, বাই ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এইসব চক্কর যেন চালাস না। না না কাকা, কি যে বলো, নাহলে তো ওইখানেই থেকে যেতাম। হ্যাঁ, তোমরাই তো আমার মোটামুটি জামাই বানাই দিচ্ছিলে। সব হাগুদাই বেশি করেছে, বিআই করে গলা শুকাইছে। সব কথা ছাড়ো, এখন নতুন জীবন শুরু একদম। বলছি ঢ্যাবনা, তুই যে মিথ্যে কথা শুরু করেছিস, দেখতেছি তুই আমার কোনদিন মারিয়ে ফেলাবি। আরে মাঝে মাঝে মিথ্যে কথা বলতেই হয়, নাহলে কাজ হয় না। এটা এই জায়গায় তোমার থাকতে দিত নাকি? হ্যাঁ, 1 সপ্তাহ সময় দিয়েছে, ওই কোচিং 1 সপ্তাহ সময় দিয়েছে, কোনটা দিত তোমারে? আর তুমি টাকা কোনটা পাবা? হয়েছে হয়েছে, এরপরের থেকে আর এইসব মিথ্যে কথা বলিস নে, ঠিক আছে?